হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এজে লার্ন। আজকে আমরা ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে পড়ব। আজকে আমরা জানব সেন্টেন্স, অর্থাৎ বাংলা ব্যাকরণে যেটাকে আমরা বাক্য রূপে চিনি, বাক্য নামে চিনি। তো আমরা কিন্তু আমাদের ইংরেজিতে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর প্রচুর নলেজ কম থাকে এবং তার সঙ্গে সঙ্গে তাদের ইংরেজিটাকে প্রচুর কড়া মনে হয়। তার কারণ এটা একটা ফরেন সাবজেক্ট, এটা একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে বেশিরভাগই ছেলে মেয়ে মনে করে যে এটা খুবই কঠিন, আমাদের কিন্তু শেখা আমাদের পক্ষে পসিবল নয়। ইংরেজির কথাটা শুনলে কিন্তু অনেকটা এক পা পিছিয়ে যায়। তো চলো স্টুডেন্ট, আজকে আমরা শিখে নেব কত সহজে একটা সুন্দর এবং সঠিক সেন্টেন্স বা একটা বাক্য তৈরি করা যায়। ইংরেজিতে একটা খুব সুন্দর এবং সঠিক বাক্য তৈরি করতে গেলে প্রথমে আমাদেরকে বাংলা গ্রামার মানে বাংলা ব্যাকরণের প্রতি একটু নজর দিতে হবে। তার কারণ আমি আগেই বললাম যে ইংরেজি সাবজেক্টটা বা ইংরেজি বিষয়টাকে বেশিরভাগই ছাত্রছাত্রী চাপ নিয়ে ফেলে বা খুব কঠিন মনে করে। কেন কঠিন মনে করে? তার কারণ বেশিরভাগই ছাত্রছাত্রী ইংরেজি থেকে বাংলা শিখতে চায়। কেন? দেখো, ইংরেজি থেকে যদি তুমি বাংলা শিখতে চাও তাহলে কি কখনো পসিবল? যে ল্যাঙ্গুয়েজটা তুমি জানোই না, মানে আমরা যদি দেখতে যাই বেশিরভাগই ছাত্রছাত্রী ইংলিশ থেকে বেঙ্গলি শিখতে চায়। তার জন্যই দেখবে বেশিরভাগ সময় আমরা যদি কোনো বইয়ের দোকানে গিয়ে একটা ডিকশনারি কিনতে যাই তখন দেখবা ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি কিনি, বা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ছোট ছোট ওয়ার্ড বুক। দেখবে আমাদের ওয়ার্ড বুক বইগুলোতেও কিন্তু প্রথমে ইংরেজি শব্দ থাকে, তারপরে তার বেঙ্গলি ট্রান্সলেশন বা বেঙ্গলি মিনিংটা কিন্তু লেখা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ছোট থেকেই পড়ে এসেছি কিরকম ভাবে, ম্যাঙ্গো মানে আম, আমব্রেলা মানে ছাতা, এরকম টাইপের একটা পড়াশোনা। কিন্তু আমরা যে ল্যাঙ্গুয়েজটা জানি না, যে বিষয়টা জানি না, সে বিষয় থেকে কি আমাদের জানা বিষয়টা শিখতে পারি? তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে কিন্তু যেটা আমরা জানি, যে ল্যাঙ্গুয়েজটা বা যে ভাষা সম্পর্কে আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে অবগত, সেই ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু আমরা ট্রান্সলেট করব অন্য ল্যাঙ্গুয়েজে, যে ল্যাঙ্গুয়েজটা আমার শিখতে অসুবিধা হচ্ছে বা আমি জানি না যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা। সাপোজ যদি আমরা ইংরেজি শিখতে চাই তাহলে বেঙ্গলি থেকে কিন্তু আমাদেরকে ইংরেজি শেখার চেষ্টা করতে হবে, বা ইংরেজি ছাড়া যদি আরো অন্য কোনো ভাষা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমরা যদি শিখতে চাই তাহলে আমাদের যেটা মাদার ল্যাঙ্গুয়েজ মানে যে ভাষাতে আমরা সব থেকে বেশি পারদর্শী, সেই ভাষা থেকে অন্য একটা নতুন ভাষাতে ট্রান্সলেট করে পড়তে হবে। তবেই কিন্তু ওই সাবজেক্টটা আমাদেরকে মজার মনে হবে বা খুব সুন্দর বা ভালো লাগবে। স্টুডেন্ট, আমরা একবার প্রথমে বাংলা ব্যাকরণ অর্থাৎ বাংলা ব্যাকরণে বাক্য যে চ্যাপ্টারটা আছে সেটার বিষয়ে একটু নলেজ রাখি। আমরা ছোটবেলা থেকেই বাক্য কাকে বলে যদি আমরা পড়েছি তাহলে সেটা কি পড়েছি, যে আমরা যখন সব থেকে ছোটবেলায় যখন আমাদেরকে বাংলা গ্রামার শেখানো হয়েছিল তখন এই সেন্টেন্স মানে বাংলা যেটাকে বাক্য আমরা বলে থাকি, এই বাক্য বলতে আমাদেরকে বাক্যের সংজ্ঞা যদি বলা হতো তখন কি বলা হতো, যে কিছু সংখ্যক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মানে কিছু সংখ্যক সঠিক ওয়ার্ড এবং সেই শব্দগুলো একটা জায়গায় গোষ্ঠীবদ্ধ হয়ে একটা সঠিক যদি মিনিং এক্সপ্রেস করে তাহলে সেটাকে আমরা বাক্য বলে আমরা প্রচার করে থাকি। যেমন ধরো হয়তো 4 থেকে 5খানা শব্দ এক জায়গায় সীমাবদ্ধ হলো বা গোষ্ঠীবদ্ধ হলো এবং যদি একটা কোনো মিনিংফুল কিছু বলতে চাই তাহলে সেটাকে আমরা তখন বাক্য বলতাম। এইটুকু কিন্তু আমরা শিখে এসেছি। সেম অ্যাজ ইংরেজিতেও এই জিনিসটাই আমরা বলে থাকি। এবার আমরা এই যে এই বাক্যটা কিভাবে তৈরি হয় তার নিয়ম একটা আছে। শুধুমাত্র এমনি হয়তো 4-5টা ওয়ার্ড বা শব্দ একটি জায়গায় নিয়ে এলাম, নিয়ে আমরা সেটাকে বাক্য বলে দেবো, সেরকম কিন্তু পসিবল নয়। কেন পসিবল নয়? একটা নিয়ম আছে, সেই নিয়ম বা ফর্মুলার মধ্যে তাদেরকে স্টেপ বাই স্টেপ বা পর বসাতে হবে, তবেই কিন্তু তারা একটা সঠিক ভাব প্রকাশ করবে বা সঠিক একটা কনসেপ্ট এক্সপ্রেস করবে, তখনই আমরা তাকে সেন্টেন্স বা বাক্য বলতে পারবো। তো চলো আমরা সেই নিয়মটা একবার দেখে নিই। নিয়মটা কিরকম? আমরা প্রথমে আসবো, আমি প্রথমে বলেছি বাংলা। প্রথমে আমাদেরকে বাংলাকে ফোকাস করতে হবে, তবে কিন্তু আমরা এই বাংলা থেকে ইংরেজি
ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো। তাহলে বাংলা ব্যাকরণে বা বাংলা গ্রামারে আমরা কি শিখেছি? বাক্য বলতে বাক্যের যে নিয়মটা হয়, কি রকম নিয়ম হয়? একটা সঠিক বাক্য তৈরি করতে গেলে আমাদেরকে তিনটে জিনিসের প্রয়োজন হয়। কিসের কিসের? তিনটে জিনিসের মানে কি? উদ্দেশ্য, আমরা যেটাকে বলা হয় উদ্দেশ্য, যেটাকে বলি উদ্দেশ্যর প্রয়োজন হয়। উদ্দেশ্য প্লাস আরেকটা কিসের প্রয়োজন হয়? বিধেয়র প্রয়োজন হয়। বিধেয়র প্রয়োজন হয় প্লাস আরেকটা কি হয়? ক্রিয়াপদের প্রয়োজন হয়। ক্রিয়াপদের প্রয়োজন হয়। উদ্দেশ্য, বিধেয় এবং ক্রিয়াপদ, এই যে তিনটে অংশ একটা বাক্যের, এই তিনটে অংশ যদি সঠিকভাবে থাকে তবেই কিন্তু একটা সেন্টেন্স বা একটা বাক্য বাংলা ব্যাকরণে সঠিক হয়। বিধেয় এবং ক্রিয়াপদ যখন পরপর একটা নিজের জায়গা অনুযায়ী ঠিকঠাক বসে তখনই কিন্তু আমরা একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারি বাংলা ব্যাকরণে। এইটুকু আমরা পড়েছি, এটুকু তো আমরা প্রত্যেকেই জানি এবং আমাদের বুঝতেও সহজ হয়ে যায়, আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা একটু জেনে নেব উদ্দেশ্য করে, ছোট্ট করে, যে উদ্দেশ্য আমরা প্রত্যেকেই জানি। উদ্দেশ্য কাকে বলে? উদ্দেশ্য মানে কি? কোন বাক্যে যার উদ্দেশ্যে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয়, মানে যাকে লক্ষ্য করে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, এবং যার উদ্দেশ্যে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় কি? বিধেয়। এবার আমরা এই উদ্দেশ্য, বিধেয় এবং ক্রিয়াপদের ইংলিশ ট্রান্সলেট করব। যে এই যে জিনিস, এই যে টপিকটা, এই তিনখানা আমি যে টপিক লিখলাম, এই তিনখানা টপিককে ইংরেজিতে কি বলা হয়। এবং দেখো এই তিনটে টপিকই কিন্তু ইংরেজিতে রয়েছে, যা বাংলাতে রয়েছে তা ইংরেজিতে রয়েছে। ঠিক আছে, চলো আমরা দেখে নেব। উদ্দেশ্যটাকে আমরা ইংরেজিতে কি বলি? সাবজেক্ট। সাবজেক্ট, এই উদ্দেশ্যটাকে ইংরেজিতে আমরা একই জিনিস, শুধুমাত্র নামের পরিবর্তন কি? উদ্দেশ্য যেটাকে আমরা বাংলায় বলছি সেটা হচ্ছে ইংরেজিতে গিয়ে সাবজেক্ট। আর এই যে বিধেয়, যেটাকে আমরা বাংলায় বলছি সেটা হয়ে যাচ্ছে ইংরেজিতে গিয়ে অবজেক্ট। অবজেক্ট এটা হয়ে যাচ্ছে, বিধেয়টা হয়ে যাচ্ছে অবজেক্ট প্লাস ক্রিয়াপদ। ক্রিয়াপদ মানে যেটাকে আমরা বলছি ইংরেজিতে ভার্ব। আমরা ভার্ব যেটাকে বলছি সেটা হচ্ছে বাংলায় গিয়ে ক্রিয়াপদ। এই ক্রিয়া বা যা কাজ করা বোঝায়, যদি কোনো কিছু শব্দ থাকে কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলা হয় বাংলাতে, এবং সেটাকে আমরা ইংরেজিতে ভার্ব বলছি। তো দেখে দাও যে এই উদ্দেশ্য, বিধেয় এবং ক্রিয়াপদ, এই তিনখানা জিনিস দিয়ে একটা বাংলা ব্যাকরণের সঠিক বাক্য তৈরি হচ্ছে। সেম অ্যাজ ইংরেজিতেও কিন্তু এই সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব, এই তিনখানা টপিক দিয়েই কিন্তু ইংরেজিতেও একটা পারফেক্ট সেন্টেন্স তৈরি হয়। তো চলো আমরা এবারে আমাদের বোর্ডে দুইখানা উদাহরণ আমরা লিখে নিয়েছি। দুইখানা সেন্টেন্স লিখেছি, একদিকে লিখেছি বাংলা, একদিকে লিখেছি ইংলিশ। বাংলা এবং ইংলিশ আমরা কিন্তু খুব সহজ করে বাংলা থেকে ইংলিশটা শিখব। কেন? আমরা যদি আগে বাংলা না বুঝি তাহলে কিন্তু আমরা ইংলিশটাকে ট্রান্সলেট করতে পারবো না। তার কারণ আমরা বাংলা ভাষায় বেশি পারদর্শী। আমরা যেভাবে বাংলায় কথা বলতে পারি সেভাবে কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি না। সেই ক্ষেত্রে আমাকে আগে বাংলাটাকে ভালো করে বুঝতে হবে, তারপরে সেই বাংলা থেকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। দেখো আমরা এখানে এই চ্যানেলের মধ্যে ইংরেজি শিখতে এসেছি, আমরা ইংরেজি মুখস্থ করতে আসিনি। যে কোনো জিনিস, যা কিছু বাকি টিচাররা আমাদের চ্যানেলে যে ক্লাস করাচ্ছেন, আমাদের সুব্রত স্যার রয়েছেন, আমাদের ইংলিশ পড়াচ্ছেন, ফিজিক্স পড়াচ্ছেন আমাদের মোবারক স্যার, এমএইচ স্যার, তো এছাড়াও আমাদের আরো যত টিচার রয়েছে তারা নিজের সাবজেক্ট অনুযায়ী পড়াশোনা তোমাদেরকে করাবে, এবং সেই ক্লাসগুলোর মধ্যে তারা কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করবে, যাতে তোমরা ভালো করে কোনো জিনিস শিখতে পারো। যে জিনিসগুলো আমরা মিস করে চলে এসেছি প্রিভিয়াস কোনো ক্লাসে, অন্য জায়গায় কোনো টিউশন টিচারের কাছ থেকে, বা হয়তো কোনো স্কুলের জায়গায়, বা আমরা নিজেরা ফাঁকি দিয়েছি, পড়তে পারিনি বা সময় পাইনি বা পড়িনি ইচ্ছে করে, তো সেই জায়গাটা আমরা একটু একটু করে আস্তে আস্তে আমাদের এই ইউটিউব চ্যানেলের ক্লাসের মাধ্যম দিয়ে আমরা নিজেকে প্রিপেয়ার করে তুলবো, যাতে আমরা আপকামিং কোনো পরীক্ষা বা আপকামিং কোনো পড়াশোনার জায়গায় যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। তো চলো আমরা এবার দেখে নিই আমাদের ফার্স্ট এক্সাম্পল, প্রথম উদাহরণটা কি আমরা বাংলায় লিখেছি, আমি স্কুলে যাই। দেখো তিনখানা এখানে শব্দ আছে, তিনখানা ওয়ার্ড আছে, যেটা বাংলায় কি আমি স্কুলে যাই। তিনখানা কিন্তু শব্দ, দেখো তিনখানা শব্দ পরপর আমরা বসিয়েছি, দেন কিন্তু আমরা একটা মিনিংফুল কিছু বুঝতে পারছি, যে না এখানে বোঝাতে চাইছে যে আমি বলতে কোনো একজন, হয়তো তুমি বা আমি স্কুলে যাই বা আমি পড়াশোনা করি, এই ব্যাপারটা কিন্তু বোঝাতে চাইছি। ঠিক আছে, তো এবার এখানে দেখো আমরা কি বলেছিলাম, প্রথমে একটা নিয়ম, যেটা আমাদের নিয়ম লিখেছিলাম কি, যে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে
অবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। এটা কিসে, আমি তো ইংরেজিতে লিখছি, তোমরা ভালো করে বুঝতে পারবে যে সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, অবজেক্ট মানে হচ্ছে বিধেয়, আর ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ। এই নিয়মটা কিন্তু বেঙ্গলি নিয়ম, এই নিয়মটা কিন্তু বেঙ্গলি নিয়ম। আর আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমাদের ইংলিশের নিয়ম। আমাদেরকে যদি বাংলায় কোনো বাক্য তৈরি করতে হয় তাহলে এই নিয়মটা ফলো করতে হবে, ফার্স্ট নিয়ম। এবং আমাদের যদি ইংরেজিতে কোনো বাক্য তৈরি করতে হয় তাহলে আমাদেরকে সেকেন্ড নিয়মটা ফলো করতে হবে। কি, প্রথমে আমাদেরকে সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে। ঠিক আছে, এবার এই যে দুটো নিয়ম আমরা দেখছি, এই দুটো নিয়মের মধ্যে কিন্তু দেখো আমাদের দুটো বাক্য বা দুটো উদাহরণের বাক্য আমরা তৈরি করেছি। ঠিক আছে, তাহলে আমরা দেখো বাংলা একটা বাক্য লিখেছি, তাহলে বাংলার প্রথম সূত্রটা আমরা ফলো করব। কি সূত্র আছে, প্রথমে সাবজেক্ট মানে বাংলা যেটাকে আমরা উদ্দেশ্য বলে থাকি। তাহলে উদ্দেশ্য আমি কি বলেছিলাম, উদ্দেশ্য আমরা কি করে চিনবো, বা উদ্দেশ্য কাকে বলে, যে কারোর উদ্দেশ্য মানে যাকে লক্ষ্য করে কোনো কিছু বলা হবে সেটাই কিন্তু আমাদের বাংলায় উদ্দেশ্য বা এবং ইংরেজিতে সাবজেক্ট। তো দেখো আমি স্কুলে যাই, তাহলে কাকে লক্ষ্য করে বলা হচ্ছে কথাটা, এই বাক্যে কিন্তু আমাকে, মানে আমি এই কথা আমাকে লক্ষ্য করে কিন্তু বলা হচ্ছে। ভালো করে বুঝবে, দেখো কাকে লক্ষ্য করে বলা হচ্ছে, এই যে কথাটা বলছি স্কুলে যাই, এটা তো একটা কথা। তো এই কথাটা স্কুলে যাই কথাটা বলা হচ্ছে কাকে দিয়ে, কার উদ্দেশ্যে, এই আমির উদ্দেশ্যে বা আমিকে লক্ষ্য করে। তাহলে আমরা সবাই বুঝে যাব না, এই বাক্যে আমাদের সাবজেক্ট বা উদ্দেশ্য হচ্ছে আমি। ঠিক আছে, এবার আমরা কি চিনবো, ভার্ব চিনব। ভার্ব বলতে গেলে কি, ক্রিয়াপদ। এবার দেখি বলে, এবার ভার্ব আমরা এই বাক্যের মধ্যে কি করেছি, যে কোনটা অ্যাকচুয়াল ভার্ব মানে কোনটা ক্রিয়াপদ। দেখবে ভার্ব চেনার অনেক নিয়ম আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে কি, যে কোনো একটা শব্দ থাকবে এমন বাক্যের মধ্যে যে বাক্যটা ছাড়া মানে উইদাউট দিস ওয়ার্ড সেই বাক্যটা কখনো কমপ্লিট বা সম্পূর্ণ হবে না। যেমন দেখো আমি জিনিসটা করি, আমি প্রথমে এখানে তিনটে শব্দ আছে, তাহলে আমি চেক করব যে কোন শব্দটা বাদ দিলে আমার বাক্যটা অসম্পূর্ণ থাকছে বা কোনো মিনিং বা কোনো মানেই হচ্ছে না। দেখো আমি প্রথমে বাদ দেবো আমিকে বাদ দিয়ে আমি এই যে এই বাকি পড়াটা যদি আমি পড়ি তাহলে কি হচ্ছে, স্কুলে যাই বলতে গেলে কিন্তু দেখো কেউ একজন বা কোনো একজন কি স্কুলে যাওয়ার কথা কিন্তু বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমিটা বাদ দেওয়ার পরেও কিন্তু লাইনটা মিনিংফুল থাকছে। তাহলে আমরা কিন্তু প্রথমে বুঝে নেব যে আমিটা কিন্তু ভার্ব বা ক্রিয়াপদ নয়। তারপরে আমরা আসবো আমি থাকলো, আমরা স্কুলটাকে কেটে দিলাম। ঠিক আছে, স্কুলটাকে কেটে দিলেও কি হচ্ছে, দেখো আমি বাকিটা পড়ি, বাকি বাক্যটা পড়ি, আমি যাই স্কুলটা বাদ দিয়ে বলছি আমি যাই। তাহলে আমি যাই বললে কিন্তু কি হয়ে যাচ্ছে, তবুও বাক্যর মানেটা আমরা বুঝতে পারছি যে আমি হয়তো কোথাও যাওয়ার কথা বোঝাতে চাইছি। ঠিক আছে, তো তাহলে স্কুল যদি বাদ দেওয়ার পরেও যদি আমরা মিনিংফুল কোনো একটা জিনিস হচ্ছে তাহলে আমরা বুঝে যাব না স্কুলটাও কিন্তু আমাদের ভার্ব নয়। তাহলে আমাদের লাস্ট ওয়ার্ড যেটা আছে যাই, এটাকে ঢেকে রেখে বা এটাকে বাদ দিয়ে আমি পরপর লাইনটা পড়ি, দেখি কি মিনিং হচ্ছে বা মিনিং হচ্ছে কি হচ্ছে না। তো চলো আমি পড়ি তাহলে আমি স্কুলে। দেখো এখানে এমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে আমি স্কুলে, তারপরে কোনো একটা কিছু আছে মনে হচ্ছে, কিছু না কিছু আছে যেটা আমরা বলছি না, এবং যার জন্য যে কথাটার জন্য বা যে শব্দটার জন্য এই বাক্যটা কিন্তু ইনকমপ্লিট হয়ে থেকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কত সুন্দরভাবে বুঝে যাচ্ছি যে আমাদের এই যাই কথাটা বা যাই শব্দটা, এই যাই শব্দটা না থাকলে বাক্যটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। তাহলে আমরা তখনই আমরা বুঝে যাব যে এই যে শব্দটা দ্বারা আমরা বাক্যটাকে কমপ্লিট করতে পারছি না সেই শব্দটাই আমাদের মেন ভার্ব। তার কারণ উইদাউট ভার্ব তুমি কখনো কোনো জায়গায় কোনোদিন কোনো সেন্টেন্স তৈরি করতে পারবে না। তো চলো তাহলে আমরা ভার্ব তো পেয়ে গেলাম, যে বাক্যের শেষে আমরা পেলাম, আমরা নিয়মের মধ্যে দেখে নিয়েছি যে ভার্ব বাক্যের বাংলা বাক্যে ভার্ব বা ক্রিয়াপদ বাক্যের শেষে থাকে। এক নাম্বার কারণ, এক নাম্বার একটা আইডেন্টিটি মানে চেনার একটা রুলস। আরেকটা বিষয় হচ্ছে কি, যে শব্দটা ছাড়া ওই সেন্টেন্সটার কোনো মানে থাকবে না, সেটা কিন্তু আমাদের ভার্ব হিসেবে হবে। আমরা আমাদের ভার্ব কিন্তু পেয়ে গেলাম। তারপরে এবার আমরা খুঁজবো কি, আমাদের আরেকটা অবজেক্ট আছে। এই অবজেক্টটা হচ্ছে কি বলে, যে সাবজেক্ট এবং ভার্ব বাদ দিয়ে যা কিছু বাক্যের মধ্যে পড়ে থাকে সেটা কিন্তু পুরোটাই অবজেক্ট। তাহলে আমাদের দেখো সাবজেক্ট আমরা পেয়ে গেছি আমি, এবং ভার্বও পেয়ে গেছি
যায়। তারপরে এই সাবজেক্ট আর ভার্বের পরে যেটুকু পড়ে থাকে, যাই অংশ পড়ে থাকবে সেটাই কিন্তু আমাদের কি অবজেক্টের মধ্যে পড়বে। ইংরেজি যেটাকে আমরা অবজেক্ট বলি আর বাংলায় বিধেয় বলি। ঠিক আছে, তো তাহলে আমরা বাংলা বাক্যে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব কিন্তু চিনতে পারছি। কিভাবে আমরা কিন্তু বুঝে গেলাম যে কিভাবে আমরা চিনবো। তাহলে দেখো সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, দেখো আমরা নিয়মটা লিখেছি সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এই তিনটে পরপর আমরা বসিয়েছি বলে একটা মিনিংফুল শব্দ বা মিনিংফুল কোন একটা ব্যাপার আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এবার চলো আমরা বাংলায় তো আমরা বুঝতে পারলাম, তাহলে এই বাক্যটাকে আমরা যদি ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা সেই সূত্রটাকে দেখবো, আবার ফলো করব। কি ইংরেজি সূত্র কি আছে? প্রথমে সাবজেক্ট আমাদেরকে বসাতে হয়। তাহলে বাংলায় আমরা সাবজেক্ট কোনটা পেয়ে গিয়েছি? আমি। তাহলে আইটা আমরা আই এর ইংরেজি মিনিং কি? আই মানে হচ্ছে আমি বাংলায়। ঠিক আছে, তাহলে সাবজেক্টটা আমি প্রথমে বসিয়ে দিলাম রুলস অনুযায়ী। ঠিক আছে, ভালো করে দেখো, প্রথমে তোমাকে বাংলা বাক্যটাকে চিনতে হবে। তাহলে বাংলা বাক্যটাকে চেনার পরে ইংরেজি ফর্মুলা যদি আমরা ফেলে দিই বা পুরো বাক্যটাকে, তাহলে কিন্তু আমাদের ইংরেজিতে সুন্দরভাবে আমাদের একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট আমরা বসাবো। তো সাবজেক্ট আমি ইংরেজি হচ্ছে আই বসিয়ে দিলাম। তারপর আমরা কি বসাবো? ভার্ব বসাবো। দেখো তাহলে আমরা ভার্ব কোনটা পাচ্ছি? যে এইটা হচ্ছে ভার্ব যায়ের ইংরেজি কথা হচ্ছে কি গো। তাহলে আই এর পরে আমরা গো বসিয়ে দিয়েছি, বসালাম। তারপর আমাদের কি রয়েছে কি লাস্টে ইংরেজিতে অবজেক্ট বসে। তাহলে আমরা কি পেয়েছি? স্কুলে, এই কথাটা কিন্তু আমাদের অবজেক্ট। তো সেই ক্ষেত্রে আমরা এই যে টু স্কুল লিখেছি, এটা হয়ে গেল আমাদের অবজেক্ট। তো সাবজেক্ট এটা হয়ে গেল ভার্ব, এটা হয়ে গেল অবজেক্ট। তাহলে নিয়মের মধ্যে পড়ে গেল। তো দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখো আমরা বাংলাতেও কিন্তু আমরা কি বলতে চাইছি? যে আমি স্কুলে যাই কথাটা বলতে চাইছি। ইংরেজিতেও তাই কিন্তু সঠিকভাবে হয়ে যাচ্ছে আই গো টু স্কুল, মানে আমি স্কুলে যাই। ক্লিয়ার? এবার আমরা সেম অ্যাজ এরকম ভাবে আরো একটা উদাহরণ লিখে দিয়েছি। দেখো নিচে সেই সেম অ্যাজ একটা উদাহরণ লিখেছি। কি বাংলায় লিখেছি? শ্যাম ক্রিকেট খেলতে যায়। শ্যাম ক্রিকেট খেলতে যায়, এখানে কিন্তু চারটে শব্দ আছে। ঠিক আছে, দেখো ইংরেজিতেও কিন্তু আমরা লিখেছি শ্যাম গোস টু প্লে ক্রিকেট, এখানে কিন্তু পাঁচটা ওয়ার্ড হয়ে গিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এই লাইনটা, এই যে আমরা বাক্যটা লিখেছি, এই বাক্যটা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আমরা বুঝে নেব। মানে উদ্দেশ্য, বিধেয় এবং ক্রিয়া আমরা বেছে নেব। তাহলে আমরা কি প্রথমে আমরা বুঝেছি কি যে যাকে লক্ষ্য করে বাক্যে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। তাহলে আমরা দেখো কাকে? এই শ্যামকে উদ্দেশ্য করে কিন্তু বাক্যে সবকিছু বলছে। যে কে খেলতে যায়? শ্যাম ক্রিকেট খেলতে যায়। কে খেলতে যায়? শ্যাম ক্রিকেট খেলতে যায়। আবার অনেকে বাংলা গ্রামারে এরকম ধরনের সাবজেক্ট চেনা যায় যে কে দিয়ে প্রশ্ন করলে, মানে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কোন একটা বাক্যকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হয়ে যায় আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, বা ইংরেজিতে সাবজেক্ট। তাহলে কে খেলতে যায়? শ্যাম খেলতে যায়। ঠিক আছে, শ্যাম খেলতে যায়, তাহলে শ্যামটা আমাদের হয়ে যাবে সাবজেক্ট বা উদ্দেশ্য বাংলা বাক্যে। এবার আমরা কি খুঁজবো? ভার্ব খুঁজবো। ঠিক আছে, এবার দেখো কোন বাক্যে একটু কমপ্লিকেটেড জায়গায় আমি যাচ্ছি। আমাদের এখানে প্রথম বাক্যটাতে কিন্তু একটা ভার্ব ছিল, একটাই ভার্ব। আবার দেখবো কখনো কোন বাক্যে দু থেকে মানে একের অধিক কিন্তু ভার্ব থাকে। তখন আমাদেরকে চিনতে হয় যে মেন ভার্ব কোনটা, মেন ভার্ব। ঠিক আছে, এবার ভার্বের অনেক ভাগ থাকে। আমরা আদার্স ক্লাসে বা আগামী ক্লাসে যখন ভার্ব নিয়ে ক্লাস করব ডিটেইলে, তখন আমরা কিন্তু বলবো যে ভার্ব কত প্রকার হয়, কি কত রকমের ভার্ব হয়, কোন ভার্বের কি কাজ থাকে। ঠিক আছে, তো যখন আমরা আজকে এইটুকু বুঝবো যে একের অধিক ভার্ব দিয়ে কিন্তু আমাদের কোনো না কোনো বাক্য তৈরি করতে হয়। তো সেই ক্ষেত্রে সিম্পল বাক্যে, একটা অতি সাধারণ বাক্যে একটাই ভার্ব থাকতে পারে। এবার যদি বাক্যটা একটু বড় হয়ে যায় তাহলে কিন্তু একের অধিকও ভার্ব থাকতে পারে। যেমন আমাদের দেখো এখানে দুখানা ভার্ব আছে। কি রকম দুখানা ভার্ব? খেলা বা খেলতে। খেলা, আমরা কিন্তু খেলা মানে কি? কোন একটা কাজ করা, কোনো কিছু করা বোঝায়। তাহলে আমরা বাংলায় পড়েছি কোনো কিছু করা বোঝালে, কোনো কাজ করা বোঝালে কিন্তু সেটাকে ক্রিয়াপদ বা ভার্ব আমরা বলে থাকি। তাহলে খেলা একটা কাজ। এবং দেখো যাওয়া, চলাফেরা করা বা যাওয়া, এখান থেকে অন্য জায়গায় যাওয়া, সেই যাওয়াটাও কিন্তু একটা ক্রিয়াপদ বা ভার্ব। কিন্তু এই যে দুটো ভার্ব এখানে আছে, এই দুটো ভার্বের মধ্যে মেন ভার্ব বা প্রধান ক্রিয়াপদ যেটা আমরা বাংলায় বলি, সেটা কি করে চিনব? সেই একই নিয়ম, যে শব্দটা ছাড়া, এটা দেখো দুটো ভার্ব কিন্তু দুটোটা শব্দ ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা শব্দ। এবার যে শব্দটা ছাড়া এই বাক্যটা ইনকমপ্লিট, এই বাক্যটার জন্য শুধুমাত্র, তাহলে যে শব্দটা ছাড়া এই বাক্যটা ইনকমপ্লিট বা অসম্পূর্ণ থাকবে, সেই শব্দটাই হচ্ছে আমাদের এই বাক্যের প্রধান ক্রিয়াপদ। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তো
তো চলো আমরা বাক্যটাকে এক একটা শব্দ কেটে কেটে আমরা উচ্চারণ করব, পড়ি, দেখি কোন বাক্য কোন শব্দটা বাদ দিলে আমাদের বাক্যটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। যেমন চলো পড়ি, আমি শ্যামকে প্রথমে বাদ দিলাম, ক্রিকেট খেলতে যায় মিনিংফুল হচ্ছে, তাহলে আমরা ক্রিকেটটাকে বাদ দিই, শ্যাম খেলতে যায় অবশ্যই মিনিংফুল হচ্ছে, ক্রিকেট বাদ দিয়েও কোনো কিন্তু মানে বাক্যটা অসম্পূর্ণ থাকছে না। এবার খেলতে বাদ দিই, শ্যাম ক্রিকেট যায়, ঠিক আছে, শ্যাম ক্রিকেট যায়, তাহলে শ্যাম ক্রিকেট যায় এই কথাটা কি কোনো মিনিং হচ্ছে? শ্যাম ক্রিকেট যায়, শ্যাম ক্রিকেট যায় বলে কোনো কথার মিনিং হচ্ছে না। তাহলে আবার দেখো, যদি তোমার এই যে শ্যাম ক্রিকেট খেলতে এটা বললেও কিন্তু মিনিংফুল মিনিং হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে দুটো শব্দ আছে খেলতে যায়, এই খেলতে যায়টা দুটোই কিন্তু মেন ভার্ব, আমরা এটাকে একটা শব্দটা আমরা ধরতে পারি, ঠিক আছে। তাহলে শ্যাম ক্রিকেট খেলতে যায়, শ্যাম ক্রিকেট খেলতে যায়, তাহলে খেলতে বাদ দিলেও কিন্তু মিনিংফুল হচ্ছে না এবং যাই বাদ দিলেও কিন্তু মিনিংফুল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের খেলতে যায় এই পুরো জায়গাটাই কিন্তু মেন ভার্ব হিসেবে আমাদের দাঁড়াচ্ছে। আর সাবজেক্ট এবং মেন ভার্ব বাদ দিয়ে বা ভার্ব বাদ দিয়ে যেটা করে থাকছে সেটা হয়ে গেল কি অবজেক্ট। তাহলে এবার আমরা এটাকে ইংরেজি ট্রান্সলেট যখন করতে যাব তখন কি হবে, দেখো আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তাহলে শ্যাম সাবজেক্ট বসিয়ে দিয়েছি, তারপরে দেখো কি বসাবো, আমরা মেন ভার্ব বসাবো, ঠিক আছে। তাহলে শ্যাম যায় কথাটা গোজ, গোর পরে দেখো গো ইএস লাগিয়ে, তার কারণ হচ্ছে শ্যাম একটা পার্সনের মধ্যে থার্ড পারসন করছে, সেই কারণের জন্য আমাদের একটা টেন্সের নিয়ম আছে, সেই নিয়মে কি ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়, সেই কাজটা আমরা কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে বলবো। তাহলে শ্যাম গোজ তারপরে টু প্লে ক্রিকেট, শ্যাম গোজ টু প্লে ক্রিকেট, শ্যাম খেলতে যায়, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা বুঝতে পেরেছো? তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এই ভিডিওর মধ্যে সেন্টেন্স যে কিভাবে আমরা বানাবো, খুব সহজে বাংলা থেকে ইংরেজিতে একটা সেন্টেন্সকে ট্রান্সফার করব বা একটা বাক্যকে তৈরি করব, সেই জায়গাটা শিখলাম। আমরা আগামী ভিডিওতে এরকম আরো সুন্দরভাবে শর্ট ট্রিক্সের মধ্যে এবং আরো ভালো করে সহজেই ইংরেজি গ্রামারকে শিখতে চাইলে তোমরা আমাদের চ্যানেল এজে লার্নকে সাবস্ক্রাইব করো এবং আমাদের আগামী ভিডিওগুলোতে নজর রাখো, যাতে তোমরা আরো ভালো করে এবং খুব সহজেই ইংরেজি গ্রামার এবং ইংরেজিটাকে শিখতে পারো এবং ইংরেজিতে ভয় কাটাতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করো।